অনেক সময় দেখা যায় যে টিভি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন অথবা অন্য কোনো ইলেকট্রনিক্স জিনিস যখন আমাদের খারাপ হয়, আমরা তখন কোনো একজন টেকনিশিয়ানকে ডাকি এবং টেকনিশিয়ান এসে যখন হাত দেয়, অটোমেটিক্যালি ঠিক হয়ে গেল। অথবা দেখা গেল টেকনিশিয়ান আসছে আর টিভিটা যেন ঠিক চলছে। এরকম ঘটনা আপনার সাথেও ঘটেছে, আমার সাথেও ঘটেছে। হয়তো কোনো ছোট ফল্ট থাকে, যে ফল্টটা হয়তো মেজার করা যাচ্ছে না, হয়তো ফল্টটা ধরা যাচ্ছে না এবং নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আবার টেকনিশিয়ান যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আবার গন্ডগোল করছে। ঠিক এই ধরনের কোনো ছোট ফল্ট, যে ফল্টটা আমার লাইফেতে একটা বড় আকার ধারণ করবে, এই ধরনের বিষয় যখন ঘটে, তখন সেই বিষয়তে সতর্ক থাকাটাই খুব জরুরি। কারণ অনেক সময় দেখা যায় এই ধরনের একটা ছোট ফল্ট আমাদের পুরো লাইফের যে স্ট্রাগেল আছে, আমাদের পুরো লাইফের যে বিষয় আছে, আমাদের যে জার্নি আছে, তার ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়ায়। রাহুল খুব শিক্ষিত একটি ছেলে এবং রাহুল মাধ্যমিকে অর্থাৎ ক্লাস 10-এতে সে ফার্স্ট হয়েছে, উচ্চ মাধ্যমিকে সে ফার্স্ট হয়েছে এবং বর্তমানে সে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ইন্টারভিউতে যাচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে, রাহুল কিন্তু ইন্টারভিউতে যাচ্ছে কিন্তু ভালো জায়গায় জব সে পাচ্ছে না। রাহুলের বাবাও ইঞ্জিনিয়ার, সে একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। রাহুলের বাবা ছোটবেলা থেকে ভাবতো যে রাহুলের সব জিনিস ঠিক আছে, কিন্তু রাহুলের মধ্যে এমন একটা প্রবলেম আছে যেটা তাকে বারবার বোঝানোর সত্ত্বেও সে নিজেকে ঠিক করেনি, সে নিজেকে রেকটিফাই করেনি। সেটা কি? তার মারাত্মক রাগ, তার মারাত্মক একটা অহংকার। অর্থাৎ রাহুল যেহেতু পড়াশোনায় ভালো, সুতরাং মানুষকে বুলি করা, তার থেকে পিছিয়ে পড়া যারা আছে তাদের দেখে হাসা, অথবা অন্য মানুষকে রেসপেক্ট না দেওয়াটা তার যেন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এবং ছোট থেকেই এই বিষয়টা কিন্তু সে খুব ভালোভাবে বুঝতে পারেনি যে এটা বড় বয়সে তার একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। এবং রাহুল এইভাবেই জীবন কাটাতে কাটাতে প্রায় অভ্যস্ত হয়ে গেছে। রাহুলের নলেজ অসাধারণ, কিন্তু তার প্রবলেম হচ্ছে সে সামনের মানুষটাকে রেসপেক্ট করে না। যতবার ইন্টারভিউতে যাচ্ছে ততবার সে ইন্টারভিউ থেকে ব্যাক করে আসে, তার সিলেকশন হচ্ছে না। কিন্তু রাহুল পরীক্ষাতে অসাধারণ দেয়, কিন্তু মুশকিল হচ্ছে ইন্টারভিউটা তার কাছে কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারণ সে সাকসেস হতে পারছে না। তো এই ঘটনা দীর্ঘদিন চলার পরে রাহুল বর্তমানে ফার্স্ট্রেটেড, সে বর্তমানেতে একদম দুঃখেতে ভেঙে পড়েছে। সে বর্তমানেতে আর চাইছে না আমি কোনো ইন্টারভিউ দিই, কারণ সে ভাবছে যে আমার জীবনেতে হয়তো এই ধরনের যে জব পাওয়াটা সম্ভব নয়, কারণ আমি প্রত্যেকটা ইন্টারভিউতে যাই এবং প্রত্যেকটা ইন্টারভিউতে আমি ফেলিওর হই। রাহুলের মাস্টারমশাইয়ের সঙ্গে রাহুলের দেখা হয়েছে এবং রাহুলের এই অবস্থা থেকে মাস্টারমশাই জিজ্ঞেস করছে তো কী প্রবলেম। রাহুল বলেছে, তো বলেছে ঠিক আছে, একদিনকে আসিস, বাড়িতে বসে একটু গল্প করা যাবে তোর সঙ্গে, তোর বিষয়গুলোকে একটু বোঝা যাবে, জানা যাবে এবং কোথায় তোর মিস্টেক হচ্ছে যদি ধরতে পারি সেটা রেকটিফাই করা যাবে। তো রাহুল গেছে, মাস্টারমশাইয়ের কাছে বসে আছে। মাস্টারমশাই একাই ছিল বাড়িতে। তো রাহুলকে মাস্টারমশাই বলছে যে একটুখানি রান্নাঘরে গিয়ে দেখ না, মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে, একটু গিয়ে দেখবি যে ভাতটা হয়েছে কিনা। রাহুল যথারীতি মাস্টারমশাইয়ের কথা অনুযায়ী রান্নাঘরে গেছে, ভাত নিয়ে দেখেছে হ্যাঁ ভাত হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছে। এসে বলছে যে স্যার ভাত কমপ্লিট। বলছে কী করে বুঝলি? বলছে এটা তো সিম্পল ব্যাপার, আমি একটা ভাত তুললাম, টিপে দেখলাম, দেখলাম যে ভাতটা হয়ে গেছে, আমি সেই জন্য এসে আপনাকে বললাম যে ভাতটা হয়ে গেছে। বলছে ভেরি গুড। অ্যাকচুয়ালি এই ভাতটা হয়ে যাওয়া, যেভাবে তুই বুঝলি টিপে একটা ভাত তুলে, এটাই হচ্ছে তোর লাইফের সবথেকে বড় প্রবলেম। অর্থাৎ অর্থাৎ তুই যখন ইন্টারভিউ বোর্ডেতে যাস, তোকে যখন কোশ্চেন করে সব ঠিক আছে, কিন্তু তোর বিহেভিয়ার, যেখানেতে গিয়েই ওই একটা ভাত টিপেই তাদের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হয় যে এই যে ক্যান্ডিডেট, একে যদি আমি নিই, এ আমাকেই রেসপেক্ট করছে না, অন্য মানুষকে কি করে রেসপেক্ট করবে, কিভাবে কাজ করবে। অর্থাৎ তুই ইন্টারভিউতে গিয়েও তর্ক লড়িস। ইন্টারভিউ থেকে তর্ক লড়াটা খারাপ ব্যাপার না, ঠিক আছে, ভুল হতেই পারে, তর্ক বিতর্ক কোনো কারণে হতেই পারে, কোনো অ্যান্সার নেই, কিন্তু তোর যে অহংকারমূলক তর্ক, এখানেতেই প্রবলেমটা হয়ে যায়। অর্থাৎ রাহুলের যে ছোটোবেলা থেকে যে বিষয়টা গ্রো করেছে ধীরে ধীরে, যেটা তার বাবা মা বারবার তাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বিষয়টা রাহুল কখনো ধরতে পারেনি। ছোটোবেলা থেকে দেখা যায় যে অনেক বাচ্চা প্রচণ্ড অ্যারোগেন্ট, কিন্তু ধীরে ধীরে সে শান্ত হয়ে যায়, বুঝতে পারে আমার এই অ্যারোগেন্টের জন্য আমার প্রবলেম হচ্ছে, আমার সমস্যা হচ্ছে। কিন্তু রাহুল এক্ষেত্রে বুঝতে পারেনি, সে ভেবেছে শুধু পড়াশোনায় জীবনের একটা সবথেকে বড় জায়গা, যেটা আমি করলেই লাইফে সাকসেস। অ্যাকচুয়ালি সেটা নয়। আমরা পড়াশোনা অনেকেই হয়তো করতে পারি না, তা বলে প্রত্যেকটা মানুষ যে বিফল তা নয়।
পড়াশোনা আমাদের জীবনেতে বেঁচে থাকার অন্যান্য স্কিলের মধ্যে একটি স্কিল। এটা দিয়ে নির্ধারণ করা হয় না যে মানুষটা কত ভালো বা মানুষটা খারাপ। একটি শিক্ষিত মানুষ সে যদি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে সেক্ষেত্রে তার শিক্ষার কি দাম রইল? আর একটি অশিক্ষিত মানুষ যে হয়তো খুব একটা বেশি পড়াশোনা করেনি কিন্তু তার ব্যবহার খুব ভালো, তাহলে দুজনের মধ্যে ফারাক অনেকটাই। অর্থাৎ আমাদের বিহেভ অন্য মানুষের প্রতি এটা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের রাগ অন্য মানুষের প্রতি এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। অনেকে রাগ করে, রাগ দেখায় এবং এটা দেখিয়ে সে প্রাউড ফিল করে। একটি সেমিনারেতে আমি গেছিলাম, যে সেমিনারেতে জিজ্ঞেস করার পরে যখন সেমিনারেতে স্যার জিজ্ঞেস করছেন যে কাদের মধ্যে রাগ হয়, প্রত্যেকজন হাত তুলছে, আমি রেগে যাই, আমি রেগে যাই। এটা কোনো প্রাউডের ব্যাপার নয়, আমি রেগে যাই। এটা আপনার সবথেকে বড় মিস্টেক লাইফের। আপনি যখনই রেগে যাবেন আপনি তখনই হেরে যাবেন। হ্যাঁ, রাগ আমাদের প্রত্যেকের থাকে, রাগ করাটাও কিছু সময় দরকার, কিন্তু কোন সময় দরকার আর কোন সময় দরকার না এটা আপনি বিবেচনা করবেন না। আপনি সন্তানের ওপর রাগ করছেন, আচ্ছা আপনার সন্তানের ওপরে যদি রাগ করেন, আপনার সন্তান কি শিখছে? আমি মোবাইল দেখছি, আমার সন্তান যখন এসে মোবাইল চাইছে, আমি তাকে ধমকাচ্ছি, আমি তাকে চমকাচ্ছি, সে তো যদি বুঝতো মোবাইল দেখাটা খারাপ সে আমাকে বলতো না। আমার সন্তান এসে বলেছে এবং এটা আমার ক্ষেত্রে খুব আঘাত দিয়েছে যে আমার এটাকে নিয়ে সিরিয়াসলি ভাবার জন্য। এবং আমি আজকে সিরিয়াস হয়েছি শুধুমাত্র ওই কথাটার জন্য যে মোবাইল ইউজ করাটার জন্য আমার সন্তান কিন্তু যে বিহেভিয়ারটা আমার থেকে পাচ্ছে সেটা প্রচুর পরিমাণে মোবাইল ইউজ করা। এবং বর্তমানে আমি মোবাইল ইউজ করাটা অনেকটাই কমিয়ে দিয়েছি। প্রায় যে ওই ফোন আসা, ফোন যাওয়া, আসা মেসেজের উত্তর দেওয়া, এর থেকে বড় কিচ্ছু নয়। এবং সকালে 8টায় মোবাইল খোলা এবং রাত 8টায় মোবাইল বন্ধ করে দেওয়া, 8:30টায় মোবাইল বন্ধ করে দেওয়া। কারণ আমার কাছে আমার সন্তানের কেরিয়ারটা সবথেকে বড়, আমার সন্তানের লাইফটা সবথেকে বড়। মোবাইল অ্যাডিকশান বর্তমানে একটা মারাত্মক জায়গা পৌঁছেছে। বহু মা আমাকে বলেছে, বহু মানুষ আমাকে বলেছে আমি এটা ভুল করেছি যে আমি এই ধরনের ভিডিও দিইনি। আমি এই ধরনের ভিডিও অবশ্যই দেবো মোবাইল অ্যাডিকশান নিয়ে, যেটা ঘরে ঘরের প্রবলেম আজকে, যে ছোট ছোট বাচ্চারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তাদেরকে চাইলে তারা দিচ্ছে না, রেগে যাচ্ছে, তারা বরঞ্চ মা বাবার উপর হাত পর্যন্ত তুলে দিচ্ছে। এটা মারাত্মক জায়গায় যাচ্ছে। এবং আপনি যদি নিজেকেও দেখেন যে আপনি কতটা মোবাইল ইউজ করছেন, দেখবেন যে আশ্চর্যজনকভাবে আপনি মোবাইলটা ছাড়া থাকতে পারছেন না। এই কন্ডিশন আমার হয়েছিল, কিন্তু আমি সেখান থেকে নিজেকে বার করেছি। আমি কিন্তু এখন খুব বেশি হলে মোবাইলেতে ভিডিও দেখার তো খুব একটা বেশি ভিডিও আমি দেখি না। আর এখন তো প্রায় একদমই কমিয়ে দিয়েছি। ছোট ছোট ওই মেসেজ আসছে, টিং করে জ্বলে উঠছে, লাইটটা আওয়াজ হচ্ছে এবং আমরা সেটাকে গিয়ে লাফিয়ে ধরছি। আপনি ভালো করে চিন্তা করবেন যে মোবাইলটা ছাড়া যেন আমি থাকতে পারছি না। কোনো জায়গায় বসে আছি, মোবাইলটা হাতে থাকছে, কোনো বন্ধুর সঙ্গে গল্প করছি, মোবাইলটা হাতে থাকছে, বাড়িতে ফ্যামিলির সঙ্গে গল্প করছি, মোবাইলটা হাতে থাকছে। আমরা আর সেই জায়গায় নেই। 2007 সালের পর থেকে আমাদের কিন্তু হাসি যেগুলো ছিল, আনন্দ যেগুলো ছিল, এই মোবাইল ব্যবহার পরের কমিউনিকেশন মানুষের সঙ্গে যে ছিল, এগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে। কারণ 2007 সালেতে স্মার্টফোন আসে, তারপর থেকেই ঘটনাগুলো ঘটেছে। অ্যাকচুয়ালি এটা রাহুলের ঘটনা দিয়ে বলার উদ্দেশ্য আপনাদের কাছে একটাই, যে আপনারা যাতে বুঝতে পারেন যে আপনার লাইফেতে যদি আপনি ফিল করেন হ্যাঁ আমি ছোট ছোট বিষয়তে রেগে যাই, ইউ রেকটিফাই দ্যাট। আপনাকে কিচ্ছু করতে হবে না, সহজ একটা বিষয়, আপনার মস্তিষ্ককে এইটুকুনি শেখান। আমাদের সাবকনসিয়াস মাইন্ড না দারুণ স্ট্রং, আপনি কল্পনা করতে পারবেন না আমাদের সাবকনসিয়াস মাইন্ড কীভাবে কাজ করে। আপনি ভালো করে লক্ষ্য রাখবেন, কারেন্ট অফ হয়ে গেছে, আপনার জুতো পরার দরকার, কিন্তু আপনি ঠিক নিজের জুতোটা যখন পরবেন আপনি বুঝতে পারবেন এটাই আপনার জুতো। আপনি কিন্তু সেই অনুভূতিটা মনে রাখার চেষ্টা করেননি কখনো, কিন্তু আপনার মস্তিষ্ক সেই অনুভূতিটা প্রয়োজনে মনে রেখেছে, কারণ সে প্রয়োজন অনুভব করেছে। এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড। তো এখানে তো আমাদের একটা অজান্তেই অ্যাডিকশান তৈরি হচ্ছে মোবাইলের প্রতি। আমাদের অজান্তেই আমরা এমন কিছু বিষয় নিজের সাথে ডিসকাস করছি যে আমরা সেটাকে আর রেকটিফাই করতে পারছি না। আপনার কি বলার দরকার যে আমি রেগে গিয়ে আমি রেগে যাই কথাটা, আমি রেগে যাই কথাটা, এটা কি বলার দরকার আছে? খুব বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা, আমি রেগে যাই? না, ইম্পর্টেন্ট নয়। রাগ আমরা ইচ্ছা করে করি। এবার আপনি বলবেন যে রাগ স্যার আমরা ইচ্ছা করে করি। ইয়েস, রাগ আমরা ইচ্ছা করে করি। কারণ হচ্ছে আপনি ধরুন কোনো মন্ত্রীর কাছে আপনি কাজ পেলেন, মন্ত্রীর দপ্তরে কাজ পেলেন, অথবা কোনো একজন মন্ত্রীর পিএ হিসাবে কাজ পেলেন, আপনি তার উপরে রাখতে পারবেন? আপনি রেগে গেছেন কখনো মাস্টারমশাইয়ের উপরে? না, রাগেননি, কারণ মাস্টারমশাইয়ের হাতে একটা লাঠি ছিল। অর্থাৎ আমরা কিন্তু কোন জায়গায় রাখবো এটাও কিন্তু আমাদের সিস্টেমেরই একটা অংশ। তো আপনার সন্তানের সাথে আপনি যদি
খুব কুল বিহেভ করেন, আপনার সন্তান কিন্তু আপনার থেকে শিখবে। কারণ অনেকে বলে না যে বাচ্চাটা ঠিক মায়ের মতো হয়েছে, বাবার মতো হয়েছে, বিহেভিয়ারটা বাবার মতো হয়েছে, মায়ের মতো হয়েছে, অর্থাৎ আপনার ছোট শিশুটা আপনাকে দেখে রিড করে। তো আমি চাই না যে আমার শিশুটা আমার কোনো ব্যাড বিহেভিয়ারকে রিড করুক। সেই জন্যে আমি ইউটিউবের বহু কমেন্টস বন্ধ করে দিয়েছি। কারণ কমেন্টস আসলে আমি তাদেরকে যদি উত্তর না দিতে পারি, তাদের খারাপ লাগবে, বাজে লাগবে, এবং তারাই উল্টে আমাকে বলবে আপনি উত্তর দেন না। তো সত্যিই আমার উত্তর দেওয়ার সময় নেই ভাই, বিশ্বাস করো। এবং প্লিজ, যদি কারোর মানসিক সমস্যা থাকে, তুমি তোমার কাছাকাছি দেখাও, কাছাকাছি যোগাযোগ করো, যে কোনো সাইকাটিস্টকে দেখাও কাছাকাছি, যে কোনো সরকারি হসপিটালের মনোরোগ বিভাগে দেখাও, কাছাকাছি কাউন্সিলিং করো। আমার কাজ হচ্ছে আপনাকে সঠিক ইনফরমেশান দেওয়া, এর থেকে বিশেষ কিছু না। আপনাকে আমি সঠিক ইনফরমেশানটা পৌঁছে দিলাম, যে আপনি দেখান, আপনি উদ্যোগী হবেন, আপনি দেখাবেন, তাতে আমি খুশি হব, প্রচণ্ড খুশি হব। আপনি আপনার কাছাকাছি দেখান, আমার কাছে হেল্প চেয়ে লাভ নেই, কারণ আমি আপনাকে হেল্প করতে পারবো না, আমার শুধু এই ইনফরমেশানটা দেওয়াই কাজ। অবশ্যই আপনার যদি রাগ থাকে তো সারাদিনে আপনি চেষ্টা করুন, যেটা বলছিলাম যে আপনি রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। কিচ্ছু না, আপনি সারাদিনে একটা ছোট কাগজেতে আপনি লিখে রেখে দিন, আমি একটি মাত্র রাগকে নিয়ন্ত্রণ করব, আজ আমি একটি মাত্র রাগকে নিয়ন্ত্রণ করব, এবং সেটা পকেটের মধ্যে রেখে দিন। অথবা যদি বাড়িতে থাকেন, এমন কোনো একটা জায়গায় লাগিয়ে রেখে দিন, যাতে আপনি যেতে আসতে সেই লেখাটা দেখতে পারেন। ভাববেন না যে কে দেখছে, কি ভাবছে। আপনাকে বদলাতে গেলে আপনাকেই একমাত্র উদ্যোগী হতে হবে, অন্য কেউ উদ্যোগী হতে পারবে না। তো আপনি নিজেকে উদ্যোগী করে তুলুন। আপনি নিজেকে যদি বদলাবার জন্য চেষ্টা করেন, তাহলে এই অ্যাক্টিভিটিটা করুন, আপনার উপকার হবে। এবং প্রতিদিন সকালবেলা চেষ্টা করুন যে এই কথাগুলো বলা। এর সাথে যদি মানসিকভাবে আপনি ভালো থাকতে চান, মানসিক যারা সমস্যার মধ্যে ভুগছেন তারা যদি ভালো থাকতে চান, তাহলে যোগা, প্রাণায়াম, মেডিটেশান ইজ ইম্পর্টেন্ট। সেই সাথে এক্সারসাইজ, এই চারটে জিনিস আপনার লাইফকে কিন্তু বদলে দেবে। যোগা, প্রাণায়াম খুব ইম্পর্টেন্ট, মেডিটেশান খুব ইম্পর্টেন্ট, এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি করা যায়, তাহলে আমাদের যে সমস্ত স্ট্রেস যেগুলো আছে সেগুলো অনেক অংশে কম হয়ে যায়, আপনি আপনার নর্মাল লাইফ লিড করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ভিডিওতে আবার কথা হবে। থ্যাংক ইউ।